মোহনবাগানের কথামালায় প্রেমেন্দ্র মিত্র রচিত গল্প কলকাতার গলিতে। বিশ্বনাথ পাড়াগাঁয়ের ছেলে। ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাঁশবনের ভেতর দিয়ে সে 3 ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে। আমাবস্যায় গ্রামের সীমানায় শ্মশান থেকে মরা পুরানো কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে, কিন্তু ভয় তা শুধু কলকাতা শহরকে, যেখানে 2 পা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে। ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে সেখানে দিন কি রাত চেনবার জো নেই। সেইখানে এক রাতে সে মহা বিপদে পড়েছিল। বিশ্বনাথ বলে, না, কলকাতা শহরে সন্ধ্যার পর বেরোনো নিরাপদ না। আমরা হেসে উঠলে বলে, না হে না, চৌরঙ্গি, সেন্ট্রাল এভিনিউ এর কথা বলছি না। কলকাতাটা আগাগোড়া চৌরঙ্গি নয়। শোন তাহলে, সেবার গায়ের লাইব্রেরির জন্যে বই কিনতে কলকাতা গিয়েছিলাম। ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাতের ট্রেনে বাড়ি চলে আসব। কিন্তু কলকাতায় গেলে এক নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে সেমন ফেরা যায়? প্রথম দিনটা তাতেই কেটে গেল। দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বই টই সব কিনে ফেললাম। সঙ্গে বিছনাপত্রের বা তেরঙ্গ বক্সের ঝঞ্ঝাট ছিল না। শুধু একটা সুটকেস, তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠতে হতো। কিন্তু হঠাৎ কি খেয়াল হলো, একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই। অবিনাশ আমাদের গ্রামের ছেলে, স্কুলে আমার সঙ্গেই পড়াশুনো করেছে। কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম। অবিনাশ বেশি দিন অবশ্য কলেজে থাকিনি। অত্যন্ত খেয়ালি ছেলে। কোনো কাজে বেশি দিন লেগে থাকার মতো ধৈর্য তার ছিল না। ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু উড়ু ভাব। বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই। বড় হয়েও তার স্বভাব কাটেনি। কথা নেই, বার্তা নেই। হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতুবন্ধ যাবার জন্য বেরিয়ে পড়েছে। তারপর হয়তো 2 মাস তার দেখা নেই। আমরা কোনো রকমের প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কিছুটা কমিয়ে রাখলাম। কিন্তু এমন করে কতদিন রাখা যায়? বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব। আমরা দুঃখিত হলাম। ছেলেটা এত আমোদে মিশুকে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম। কিন্তু অবিনাশের যেন ফুর্তি হলো। বললে, তবে আর কি ভাই, বর্মাটা একবার ঘুরে আসি। তারপর অবিনাশের আর দেখা নেই। আমাদের চেয়ে তার ধাতি ছিল আলাদা। পৃথিবীর যে মস্ত বড় এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত। পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশা আর মিটতে চাইত না। যেসব দেশ সে এখনো দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত। কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরের ছোট্ট জনাকাটি রাস্তায় দুবেলা যাওয়া আসা জীবনে কোনো সার্থকতাই নেই। পথ যেখানে অফুরন্ত, আকাশ যেখানে কুলকিনারাহীন,
এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচাই বৃথা। কিন্তু আমাদের এই ক্ষণিক মোহ অবশেষে খানিক বাদেই কেটে যেত। কিন্তু অবিনাশের সেই মোহই ছিল সব। মাস তিনেক আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম, বহুদিন বাদে। একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল, যে জায়গায় ঘুরে ফিরে সে কলকাতায় এই ঠিকানায় আপাতত আছে। আমি এসে তার সঙ্গে যেন দেখা করি। এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া যাবে হয়তো জেনে একবার যেতে ইচ্ছে হলো। বাড়ির নম্বরটা ভুলে গেছিলাম, কিন্তু গলিটা মনে ছিল। ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না, ট্রেনও এখন দেরি আছে, একবার দেখা করেই যাই, যদি তাকে পাওয়া যায়। একটু খোঁজাখুঁজি করার পর একটা গলি রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞাসা করলাম, আর জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে। রাত তখন বেশি নয়, বড়জোর 8টা হবে। কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম। গলি হোক আর যাই হোক, কলকাতার পথ তো বটে, অথচ এই 8টা রাতে সেখানে একটি জনপ্রাণী নেই। ভেবেছিলাম খানিক দূরে গিয়ে আবার কাউকে পথে জিজ্ঞাসা করব, কিন্তু কোথায় এলো? তাছাড়া গলিটাও ফুরোতে চায় না। একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি। কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে, আমার ভুল পথ দেখিয়ে তার লাভ কি? নির্জন রাস্তায় চুরি ডাকাতি? কিন্তু আমার কাছে কি এমন 1,50,000 টাকা আছে যে চোরেদের ষড়যন্ত্র করতে হবে? আমার শাক পোশাক দেখে বড়লোক বলে ভুল করার কোনো সম্ভাবনাই নেই। তবে খানিকটা এমনি করে এগিয়ে গেলাম। পথ তেমনি নির্জন, বাতিগুলো কি এ পথে মিটমিট হতে হয়। একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে, তার উপর কি কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তা আলো হওয়া তো দূরের কথা, সেগুলো জ্বলছে তা বুঝতেও কষ্ট হয়। খাস কলকাতার ভিতরে এমন রাস্তা আছে কে জানতো? দুপাশের বাড়িগুলো যেন মান্ধাতা আমলের তৈরি, কোনো রকম হাড় বেরোনোর ইট কাঠের জীর্ণ দেয়ালগুলো দাঁড়িয়ে আছে। না আছে কোনো বাড়িতে একটা আলো, না জনমানুষের একটু শব্দ। সে রাস্তার পাশে সারের পর সার পোড়ো বাড়ির মতো সব খা 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 করছে। ক্রমশ মনে হলো একটা যেন ভ্যাপসা গন্ধ নাকে আসছে। বহুদিন আলো বাতাস যেখানে ঢোকেনি, মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই, এমনি ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায়, গলিটাও ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম। লোকটা বলেছিল কিছু দূরে গেলেই ডাইনে গলি পাওয়া যাবে, কিন্তু জনমানুষের জীর্ণ বাড়ির সারের ভেতরে ডাইনে বায়ে কোথাও কোনো পথ নেই। সামনের পথও খানিক দূরে গিয়ে দেখলাম বন্ধ। যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্রই পথ আর বেরোবার রাস্তা। আশ্চর্য ব্যাপার, লোকটা মিছিমিছি আমায় ভুল পথ দেখালো কেন? সেখান থেকে ফিরলাম। গলিটা যেন আরও অন্ধকার মনে হচ্ছিল। এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম। মনে হলো এই গলি থেকে বেরোতে পারলেই বাঁচি। ভীতু আমি নই, কিন্তু কলকাতা শহরের ভেতরে এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন ছমছম করছিল। সবে তো প্রথম রাত, কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজনে, গাড়ি ঘোড়ায়, মানুষের শব্দে গমগম করছে। অথচ এই পথটা কেমন করে
এখন নির্জন নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো আমি যেন বহুকালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি। সে শহরের লোকজন বহুকাল আগে বাড়ি ছেড়ে সব পালিয়ে গেছে। কত বছর যে মানুষের পা সে শহরে পড়েনি কেউ যেন জানে না। আমিও যেন প্রথম সে শহরে নিস্তব্ধতা ভাঙলাম। খট খট খট। আমার নিজের পায়ের শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকার বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার চোখের উপরই কটা রাস্তার বাতি দপদপ করে নিভে গেল। ভ্যাপসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল। না, এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল। কাজ নেই আর অবিনাশের খোঁজে। পরে একদিন আবার আসলেই হবে। খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এদিকেও পথ যে বন্ধ, কিন্তু তা কেমন করে হতে পারে? আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এ গলি দিয়ে এগোবার সময় আশপাশে কোনো পথই তো দেখিনি। তাহলে গলির মুখ বন্ধ হলো কেমন করে? ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল। যাবার সময় আমার দৃষ্টি কোনো রকম এড়িয়ে গেছে। এখন আসবার সময় ভুল করে সেটিতেই ঢুকে পড়েছি। সেইটির মুখ এখন বন্ধ। কিন্তু এরকম ভুলই বা হবে কেমন করে? আমি অন্যমনস্ক হয়ে তো ছিলাম না। আগাগোড়াই তো সজাগ হয়ে চলেছি। রাস্তায় লোক না থাক, একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত, না হয় ডেকেই জিজ্ঞাসা করতাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। আমি আবার ফিরলাম। গলি থেকে বেরোতেই হবে। আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম। গলিটা যেন ক্রমশ দীর্ঘ হয়ে চলেছে। আমার অজান্তেই কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরও লম্বা করে দিয়েছে। এবার যখন দেখলাম গলির মুখ বন্ধ, তখন সত্যি বুকের ভেতরটা আমার কেমন করে উঠল। একে আমরা পাড়া গের লোক, ফাঁকা আকাশ, ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছি। শহরে এলে এমনি আমাদের হাত ধরে, তার উপর এই ভ্যাপসা গন্ধ ভরা অন্ধকার গলি। চারিদিক থেকে সে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলার ষড়যন্ত্র করছে। ওপরে চেয়ে যে একটু আকাশ দেখতে পাবো তারও জো নেই। এমন একটা ধোঁয়াটে কুয়াশার বাতাস আচ্ছন্ন করে আছে। তার ভিতর দিয়ে একটা তারাও দেখা যাচ্ছে না। যতই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম, মাথাটা ততই গুলিয়ে আসছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারী ছিল। সেটা বয়ে বেশ ক্লান্তই মনে হচ্ছিল নিজেকে। এমনি করে আর খানিকক্ষণ ঘুরতে হলে ক্লান্তি তো বসে পড়তেই হবে। হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না? তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম। এই তো আমাদের অবিনাশ। এতক্ষণে ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম। আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে তাকালো। বললাম, কি আশ্চর্য! তোর খোঁজ করতে এই 1 ঘন্টা এই গলির ভেতরে ঘুরে বেড়াচ্ছি হয়রান হয়ে। বাবা, কি অদ্ভুত গলিতে থাকিস তুই, ঢুকে আর বেরোনো যায় না। অবিনাশ একটু হেসে বললে, এসেছিস তাহলে ঠিক। বললাম, এসেছি আর কই, তোর দেখা না পেলে এই গলির ভেতর তোর বাড়ি কি খুঁজে বার করতে পারতাম? সে কথার কোনো উত্তর না দিয়ে
অবিনাশ বললে, আমায় তাহলে তোর মনে আছে ভাই? মনে থাকবে না কেন রে? না ভাই, মনে থাকে না। অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি। আমি হেসে বললাম, ছিল তো ভূপর্যটক, এবার দার্শনিক হলি কবে? যাক, এখন তোর বাড়ি চল দেখি, তোর সব গল্প শুনতে চাই। অবিনাশ কেমন যেন একটু নিরাশ হয়ে বলে, আমার বাড়ি? আচ্ছা চল। আমার চিঠি পেয়েছিলি? হ্যাঁ, সে তো 3 মাস আগে। তোর জন্য কতদিন অপেক্ষা করেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আবার? তাহলে ফিরলি কবে? অন্যমনস্কভাবে অবিনাশ বলল, এই আজ। এই আজ? এবারে গেছিলি কোথায়? বলছি চল। সেই নির্জন গলি দিয়ে তখন আমরা এগিয়ে চলেছি, কিন্তু আর তখন আগের মতো কিছু মনে হচ্ছিল না। অবিনাশ বলতে লাগলো, এবারে ভাই গেছিলাম বহু দূর। খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম। সুন্দর বলতে নতুন মনে করিসনি যেন, জাহাজটা অনেক পুরনো। নোনা জল লেগে লেগে তার গায়ে রং চটে গেছে। মাস্তুলগুলো বহুদিনের পুরনো, চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে। আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্র যে সে পাড়ি দিয়েছে তার ঠিক নেই। তার চেহারাতেই কেমন একটা ভবঘুরে রুক্ষ রুক্ষ ভাব, সেইটিই তার সৌন্দর্য। তার ওপর শুনলাম এখান থেকে মাল নিয়ে যাবে জবদ্বীপে। তখন আর লোভ সামলাতে পারলাম না। জবদ্বীপ? নারকেল আর তাল গাছের শাঁসা তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে। বাতাস আর জঙ্গলের মশলা গাছের গন্ধ, তার উপরে গভীর বনের মাঝে তার বোড়াবুদুর। একেবারে মেতে উঠলাম। যেমন করেই হোক যেতেই হবে জাহাজে। জাহাজের ভাড়া দেবার পয়সা নেই। অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাওয়ার বন্দোবস্ত করলাম। জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করার জন্য ছোট তেরপল ঢাকা বোট টাঙানো থাকে। ঠিক হলো তারই একটার ভিতরে আমি থাকব, কেউ তাহলে টের পাবে না। খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমাকে খাবার দিয়ে যাবে। গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভিতরে গিয়ে হেড খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম। ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল। তারপর কদিন কি অদ্ভুতভাবে না কাটিয়েছি। সারাদিন তার ভেতর লুকিয়ে থাকি। তেরপল একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি। গভীর রাতের যখন সব নির্জন হয়ে যায়, জাহাজের খোলে কজন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান, আর উপরে হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া আর কেউ থাকে না, তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণার রেলিং ধরে দাঁড়াই। এমনি করে কদিন বাদে জাভায় এসে পৌঁছলাম। আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় হেড খালাসি আমার নামার ব্যবস্থা করে দেবে। কিন্তু বন্দরে জাহাজ ভিড়বার আগের রাত্রে সে আমায় এসে জানিয়ে গেল যে তাহা হবার উপায় নেই। এখানে মাল নামানো হলেই জাহাজটাকে স্ট্যান্ড ড্রাই রকে রং কারবার যেন পাঠানো হবে, ঠিক আছে, সুতরাং সেভাবে নামা যাবে না। তাহলে উপায়? খালাসি বললে উপায় আছে। সবাই যখন জাহাজে ভেড়াবার সময় এই কাজে ব্যস্ত থাকবে, তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলে হয়।
তাতেই রাজি হলাম। জাহাজ জেটিতে লাগবার আয়োজন চলছে। এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম। পুটুলিটা আমার পিঠে বাঁধাই ছিল। রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ, কেউ দেখতেও পেল না। ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক, কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভেরবার জন্য পাশে সরতে আরম্ভ করলো। জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল তোলপাড় হয়ে উঠল। কি ভীষণ তার টান! প্রাণপণেও আর সে টান ছাড়িয়ে আসতে পারলাম না। সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলের ধাক্কা খেয়ে তলার দিকে তলিয়ে গেলাম। আমি শিউরে উঠে বললাম, তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি। সামনে একটা গ্যাসের বাতি তখন জ্বলছিল। অবিনাশ তার জামা খুলে দেখালো। এ কি, জামার নিচে যে কিচ্ছু নেই, একেবারে ফাঁকা শূন্য। ভালো করে আবার চেয়ে দেখলাম, দেহ নেই, কিচ্ছু নেই। ওধারে গ্যাস পোস্টটা, সে জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। উপরের দিকে চাইলাম, সেখানে অবিনাশের মাথা নেই, শূন্য শূন্য, সব শূন্য। অস্ফুট চিৎকার করে সুটকেস হাতে আমি দৌড়তে শুরু করলাম। কিন্তু কোথায় যাব? যেদিকে যাই নির্জল গলির মুখ বন্ধ। চিৎকার করে একটা পোড়ো বাড়ির দরজায় ঘা দিলাম। তার ভেতরের জানলাগুলো পর্যন্ত সে আঘাতে প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল, কিন্তু কারও সাড়া নেই। অন্ধকার। গলি মনে হয় আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে, অসহ্য তার ভ্যাপসা গন্ধ। তারপরে আমার আর মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি কে একজন আমায় বলছে, উতরিয়ে বাবু, ইয়ে শিয়ালদা স্টেশন হ্যাঁ। শিয়ালদা স্টেশন? অবাক হয়ে দেখি আমি আমার সুটকেস সমেত একটা রিকশায় বসে আছি। সামনে শিয়ালদা স্টেশন। নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম। কিন্তু কখন কেমন করে যে আমি রিকশা উঠেছি কিছুই মনে করতে পারলাম না। হ্যাঁ, তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ 2 মাস আগে জাভার বন্দরে অমনি করে মারা গেছে।